আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। পতনের ভয় কাঁপছে ইসরায়েল, বলেছে ইরান। এরপর জানিয়ে দেব তুরস্কে ইউক্রেনের আকস্মিক হামলা, পাল্টা হামলার হুঁশিয়ারি রাশিয়ার। এদিকে দণ্ডপ্রাপ্ত প্রবাসীদের মুক্তির বিষয় নিয়ে কথা বলবেন ডক্টর ইউনূস। এরপর জানিয়ে দিব তাইওয়ানের সঙ্গে যুদ্ধের শঙ্কা, অস্ত্র হাতে নিচ্ছে চীনের শিশুরা। আরও জানিয়ে দিব পুতিনের সাথে আলাপ করতে রাশিয়া যাচ্ছেন আব্বাস। সর্বশেষ জানিয়ে দিব গণতন্ত্র রক্ষার জন্য নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন বাইডেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। পতনের ভয়ে কাঁপছে ইসরায়েল, বলেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র ও কিছু পশ্চিমা রাষ্ট্র সমর্থিত ইসরায়েলের বাড়বাড়ন্ত বর্বরতাই বলে দিচ্ছে আসন্ন পতন এবং বিচ্ছিন্নতার কথা ভেবে তারা ভয় কাঁপছে। নাসের কানানি তার এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে বলেছেন, প্রতিটি জায়গায় এবং প্রতিটি সময়ে ফিলিস্তিনিদের গণ এবং ভয়ঙ্কর হত্যাকাণ্ড, ইহুদিবাদী শাসনের সন্ত্রাসী প্রকৃতি এবং এই নিষ্ঠুর শাসনের অমানবিক সমর্থকদের আসল চেহারা দেখিয়ে দিচ্ছে। তিনি আরও বলেন, ইসরায়েলের বর্ধমান বর্বরতা যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু দেশের মানবাধিকার স্লোগান যে সের্ফ ভণ্ডামি, তা সারা বিশ্বের সামনে প্রকাশ করে দিচ্ছে। ইরানের মুখপাত্র গাজায় পূর্বে বাস্তুচ্যুত লোকেদের আশ্রয় দেওয়ার জন্য একটি স্কুলে ইসরায়েলের সাম্প্রতিক নৃশংস হামলার প্রতিক্রিয়া জানিয়েছেন। এই হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, শনিবার সকালে ইসরায়েলি দখলদার বাহিনী গাজার শহরের আলদারাজ পাড়ায় আল তাবিয়ুন স্কুলে বোমা হামলা চালায়। এতে ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হন এবং অনেকে আহত হয়েছেন। তুরস্ক ইউক্রেনের আকস্মিক হামলা, পাল্টা হামলার হুঁশিয়ারি রাশিয়ার। রাশিয়ার পশ্চিমের তুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের হামলা ঠেকাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে রাশিয়া। এই অঞ্চলে আরও সেনা মোতায়েন করেছে মস্কো। রাশিয়ার পাল্টা হামলায় ইউক্রেনের বিভিন্ন এলাকায় অন্তত ২ জন নিহত হয়েছে। গত শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার অভ্যন্তরে তাদের বাহিনীর হামলার বিষয়টি স্বীকার করেছেন। তিনি উল্লেখ করেন যে ইউক্রেনের সামরিক বাহিনী যুদ্ধকে রাশিয়ার ভেতরে নিয়ে যাচ্ছে। এই আকস্মিক হামলায় রাশিয়া অসহায় হয়ে পড়েছে এবং সীমান্তের দুই পাশ থেকে বিপুল সংখ্যক মানুষকে সরিয়ে নিচ্ছে। তুরস্ক অঞ্চলে ইউক্রেনের হামলা ৬ষ্ঠ দিনে পা দিয়েছে। রাশিয়ার পক্ষ থেকে পাল্টা প্রতিরোধ চালানো হলেও ইউক্রেনীয় সেনারা রাশিয়ার অভ্যন্তরে ২০ কিলোমিটার পর্যন্ত অগ্রসর হতে পেরেছে। রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানিয়েছে, সীমান্ত এলাকা থেকে ৭৬ বছরের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বেসামরিক লোকেদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজের গতি বাড়ানো হয়েছে। দণ্ডপ্রাপ্ত প্রবাসীদের মুক্তির বিষয়ে কথা বলবেন ডক্টর ইউনূস। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হত্যাকাণ্ড ঘটিত হওয়ার ঘটনায় আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভ করেছিলেন। এ অবস্থায় তাদের অনেককে শাস্তির মুখে পড়তে হয়েছে। সেই সব প্রবাসীদের মুক্তির বিষয়ে সে দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা বলেন। মতবিনিময়ের শুরুতে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থনে বেশ কয়েকটি দেশে বিক্ষোভ হয়েছে। তার মধ্যে আরব আমিরাতে বেশ কয়েকজন কর্মীকে আটক করা হয়, এমনকি জেলেও দেওয়া হয়। বিষয়টি আমরা গভীরভাবে দেখছি। তারা কিছুতেই যেন সাফার না করে সেই চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, আশা করছি আজ বা কালের মধ্যেই প্রধান উপদেষ্টা নিজে কথা বলবেন তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে, যাতে তারা সহায়তা পেতে পারে। অন্তত কোনো শাস্তি ছাড়া যেন
তাদের মুক্তি দেয়া হয়। তারপর বাকিটুকু না হয় আমরা সহায়তা করার চেষ্টা করলাম। ডক্টর ইউনূস নিজেই উচ্চ পর্যায়ে কথা বলবেন, চেষ্টা করবেন তাদের যেন শাস্তির সম্মুখীন হতে না হয়। তাইওয়ানের সঙ্গে যুদ্ধের শঙ্কা, অস্ত্র হাতে নিচ্ছে চীনের শিশুরা। চীনের রাজধানী বেইজিংয়ের জিয়াওটং বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষার্থীদের বয়স ৬-৭ বছরের বেশি নয়। সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একজনের হাতে নকল বন্দুক, বাকিরা তাকে অনুসরণ করে বন্দুক ধরার কৌশল রপ্ত করছে। শুধু বেইজিংই নয়, এমন চিত্র এখন দেশটির বহু প্রদেশে। তাইওয়ানের সঙ্গে ক্রমবর্ধমান যুদ্ধের আশঙ্কা ও বহির্বিশ্বের হুমকি এড়াতে প্রস্তুতি নিচ্ছে চীন। মাতৃভূমি রক্ষায় জাতীয়তাবাদের বীজ বপন করা হচ্ছে ছোট থেকেই। ফলে পড়াশোনার পাশাপাশি সামরিক প্রশিক্ষণ নিতে বাধ্য হচ্ছে চীন শিশুরা। রোববার দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উঠে আসে এমনই তথ্য। শিশুদের সামরিক প্রশিক্ষণ নিয়ে গত এপ্রিলে অনলাইনে বিভিন্ন ছবি অন্তর্ভুক্ত করে সেই প্রাথমিক বিদ্যালয়। সেই পোস্টে স্কুলটি একটি ক্যাপশন জুড়ে দেয়। সেখানে লেখা, সাম্প্রতিক বছরগুলোতে স্কুলটি দেশপ্রেমের মূল বিষয়বস্তুকে প্রচার করার পাশাপাশি আদর্শ রাজনৈতিক এবং নৈতিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। পুতিনের সাথে আলাপ করতে রাশিয়া যাচ্ছেন আব্বাস। আগামীকাল সোমবার 3 দিনের রাষ্ট্রীয় সফরে রাশিয়া যাচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এই সফরে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। এ তথ্য নিশ্চিত করেছেন মস্কোতে নিয়োজিত ফিলিস্তিনের রাষ্ট্রদূত আবদেল হাফিজ নোফাল। তিনি জানান, মাহমুদ আব্বাস সোমবার বিকেলে মস্কোতে পৌঁছাবেন। পরদিন তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকে দুই নেতা গত 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে গাজার যে পরিস্থিতি বিরাজ করছে সে বিষয়ে আলোচনা করবেন। রাশিয়ার সঙ্গে ফিলিস্তিনের সুসম্পর্কের প্রসঙ্গ টেনে হাফিজ নোফাল বলেন, আমরা অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ। আমাদের পরস্পরের সঙ্গে আলাপ আলোচনা করা দরকার। গণতন্ত্র রক্ষার জন্য নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি একটি সাক্ষাৎকারে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর কারণ জানিয়েছেন। সিবিএস নিউজ সানডে মর্নিং প্রোগ্রামে দেওয়া এই সাক্ষাৎকারে বাইডেন বলেন, আমাদের দলীয় জরিপগুলোতে দেখা গেছে যে এটি একটি খুব কাছাকাছি প্রতিযোগিতা হবে, কিন্তু আমার ডেমোক্রেটিক সহকর্মীরা মনে করছিলেন যে আমার প্রতিদ্বন্দ্বিতা তাদের জন্য ক্ষতিকর হতে পারে। 81 বছর বয়সী বাইডেন বলেন, গণতন্ত্র রক্ষা এবং প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করাই তার প্রধান লক্ষ্য ছিল। বাইডেন বলেন, আমি মনে করি প্রেসিডেন্ট হিসেবে দেশের প্রতি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো ট্রাম্পকে পরাজিত করা। জুলাই মাসে পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর বাইডেন তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে সমর্থন করেছেন। এই সিদ্ধান্তের পর ডেমোক্রেটিক পার্টির প্রচারণায় নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এর আগে জুন মাসে বিতর্কের সময় বাইডেনের কথা বলার ধরন এবং ক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে, যা তার প্রার্থিতা নিয়ে উদ্বেগ বাড়ায়। তবে হ্যারিসের নির্বাচনী প্রচারণায় যোগদানের পর থেকে পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করেছে। এই সিদ্ধান্তের মাধ্যমে বাইডেন ডেমোক্রেটিক পার্টির একতা বজায় রাখার পাশাপাশি গণতন্ত্র রক্ষায় তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।